সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2025-এ আসা একটি প্রশ্ন নিয়েছি। তো তোমরা প্রশ্নটা দেখো। এখানে আমরা উদ্দীপকটা লিখে রাখছি এবং আমরা গ এবং ঘ প্রশ্নটি নিয়েছি। আমরা এখানে গ এবং ঘ নং প্রশ্নটি নিয়েছি। তো গ নং প্রশ্নটি আমাদের বলছে এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো, এবং ঘ নং প্রশ্নটি বলছে উদ্দীপকের উৎসদ্বয় থেকে শব্দ উৎপন্ন মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। চলো আজকে আমরা এই প্রশ্নটির সমাধান করি। আমাদের প্রথমে উদ্দীপকটি পড়তে হবে যে চিত্রে এ ও বি উৎসদ্বয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্টজ। কিসের পার্থক্য? কম্পাঙ্কের পার্থক্য। পি কিউ কোনটার দূরত্ব? প্রথম উৎসের এবং প্রতিফলকের মাঝে যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের পি কিউ। এম এন এটা বি উৎসের জন্য। কিসের জন্য? বি উৎসের জন্য। এবং বাতাসে শব্দের বেগ 344 ms ইনভার্স 1। এ উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা 0.025 সেকেন্ড বেশি। তো এখন গ নম্বর শব্দটা আমাদের গ নম্বর প্রশ্নে বলছে এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। চলো আমরা এটা সমাধান করি। সমাধান গ। এখন এই গ নং সমাধান করার আগে আমাদের সূত্র মাথায় আনতে হবে। এখন আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করব? আচ্ছা দেখো, আমাদের এখানে কি বের করতে বলছে? দূরত্ব বের করতে বলছে। তো দূরত্ব বের করার জন্য আমাদের তরঙ্গ ও শব্দ অধ্যায়ে একটি সূত্র আছে, এবং সে সূত্রটি হচ্ছে 2D ইকুয়াল ভিটি। 2D ইকুয়াল ভিটি। এখন দেখো তো, আমরা যদি এই ডিকে বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই শব্দের বেগ জানতে হবে এবং প্রয়োজনীয় সময়ও জানতে হবে। তাহলে আমাদের এই শব্দের বেগ আমাদের কিন্তু উদ্দীপকে কি দিয়ে দিছে, বলছে শব্দের বেগ 344 ms ইনভার্স 1। এই জন্য আমরা কি পেয়ে যাব? ভি পেয়ে যাব। কিন্তু সময়, এই সময়ের জন্য আমাদের অতিরিক্ত কিছু কাজ করতে হবে, কিন্তু এখানে আমাদের সরাসরি প্রশ্নে এটা বলে দেয়নি যে শব্দ শোনার জন্য প্রতিধ্বনি কত লাগছে। এখানে বলছে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্ব কাল অপেক্ষা 0.02 সেকেন্ড সময় বেশি লাগছে। এখানে কিন্তু বলে দেয়নি যে 0.02 সেকেন্ডে শব্দটি শুনতে পারছে। এটা কিন্তু আমাদের কি বলে দেয়নি। আমাদের বলছে শব্দানুভূতির স্থায়িত্ব কাল অপেক্ষা 0.2 সেকেন্ড সময় বেশি লাগছে। তাহলে আমরা শব্দানুভূতির স্থায়িত্বকাল কত জানি? 0.1 সেকেন্ড। আমরা কত জানি? 0.1 সেকেন্ড। তো এই 0.1 সেকেন্ডের সাথে আমরা যদি 0.025 সেকেন্ড যোগ করতে পারি, তাহলে আমরা এই যে প্রতিধ্বনি শোনার জন্য প্রয়োজনীয় সময়টি পাবো। আমি মনে হয় বিষয়টি বুঝাতে পেরেছি। এখন দেখো আমরা এটাকে কিভাবে সমাধান করি। দেখো, আমরা কিছু তথ্য লিখে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য। তো জানা আছে শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এটা আমরা জানি যে এই সময়ের মধ্যে কোনো প্রতিধ্বনি আমরা শুনতে পাই। প্রতিধ্বনি শোনার জন্য, মানে এই উদ্দীপক মতে প্রতিধ্বনি শোনার জন্য সময় লাগে 0.025 যোগ 0.1। তাহলে যোগ করলে আমরা কি পাবো? 0.125 সেকেন্ড। এখন আমরা কেন যোগ করলাম এখানে আগে বুঝতে হবে উদ্দীপকে যে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্ব কাল অপেক্ষা এত সেকেন্ড বেশি। অর্থাৎ যদি শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড হয় এবং তার থেকে বেশি কত? 0.02 সেকেন্ড। অতএব তাহলে মোট তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে 0.1 সেকেন্ড স্থায়িত্বকাল, আর এখানে বেশি লাগতেছে 0.05। তাহলে মোট কত হবে? 0.1 সাথে 0.025 যোগ করলে আমরা প্রয়োজনীয় সময়টা পাবো। তো দেখো, আমাদের এখানে বেগ জানা আছে। কি জানা আছে? বেগ। যে শব্দের বেগ ভি ইকুয়াল 344 ms ইনভার্স 1। এটা আমাদের কিসে বলে দেওয়া ছিল? উদ্দীপকে বলে দেওয়া ছিল। এখন আমরা কি বের করতে পারবো? দূরত্ব বের করতে পারবো। যে প্রতিফলকের দূরত্ব, ফলকের
দূরত্ব দূরত্ব ডি ইকুয়াল টু হোয়াট, ডি ইকুয়াল টু কি হোয়াট। তাহলে এখন আমরা লিখতে পারি কি যে আমরা জানি আমরা জানি 2d ইকুয়াল ভি টি। তাহলে আমরা এখান থেকে কি বের করব, ডি বের করব। তাহলে ডি ইকুয়াল ভি টি ডিভাইডেড 2। তাহলে আমরা যদি এখানে মানগুলো একটু বসিয়ে দিই, তাহলে দেখো ভি এর মান আমাদের 344, সময় আমরা পেলাম কত, 0.125 সেকেন্ড, 0.125, আর ডিভাইডেড কত পেলাম 2। তাহলে এই ক্যালকুলেশনটা যদি এখন আমরা করি ক্যালকুলেশন, দেখো যে 344 গুণন 0.125 ডিভাইডেড 2, আমরা পাচ্ছি 21.5। কত, 21.5। তাহলে আমরা এখন লিখব 21.5 মিটার। তার মানে আমরা এখন বলতে পারি যে এ উৎস হতে প্রতিফলকের যে দূরত্ব এটা কত, এটা 21.5 মিটার, এটা 21.5 মিটার। আমাদের এটাই অ্যান্সার। তো এত ইজি অঙ্কগুলো তোমরা যে কেন পারো না তা আমি বুঝি না, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা ইনশাল্লাহ। এরপরে দেখো আমরা ঘনং প্রশ্নটি সমাধান করব। উদ্দীপকের উৎসদ্বয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। এখন মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা, তো এখানে আমাদের মূলত বের করতে হবে কম্পাঙ্ক। কি বের করতে হবে, কম্পাঙ্ক। এবং আমরা কি জানি মানুষ 20 হার্টজ থেকে, কত হার্টজ থেকে, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে, 20 কিলো হার্টজের মধ্যে এই যে শব্দগুলো উৎপন্ন হয় এই শব্দগুলো মানুষ শুনতে পারে। অর্থাৎ এখানে এ উৎস, এই উৎসের যে শব্দ, এই শব্দের কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে হয়, তাহলে কোনো মানুষ এই শব্দটা শুনতে পারবে। আবার ঠিক সেমভাবে বি উৎস থেকে উৎপন্ন শব্দ 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে থাকলে সে শব্দটা মানুষ শুনতে পারবে। তাহলে আবার আমি প্রশ্নটা একটু বলে দিই যে উদ্দীপকের উৎসদ্বয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা কি বের করব, কম্পাঙ্ক বের করব। কি বের করব, কম্পাঙ্ক বের করব। এখন দেখো আমরা এখানে টি কেন বের করলাম না, কারণ এই টি দিয়ে আমরা বের করতে পারবো প্রতিধ্বনি শোনা যাবে কিনা, কিন্তু এখানে মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা এটা নির্দিষ্ট করে দেওয়ার কারণে আমরা এখানে কম্পাঙ্কটাকেই গুরুত্ব দেব। কাকে গুরুত্ব দেব, কম্পাঙ্ককে গুরুত্ব দেব। এবং টি বের করার জন্য আমাদের এখানে পর্যাপ্ত ডাটা দেওয়া নেই, এই জন্য আমরা টি বের করব না, আমরা এখানে কি বের করব, এফ বের করব। দেখো আমি একটা এক্সট্রা পেজ নিয়েছি তোমাদের একটু বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা কি বের করব, কম্পাঙ্ক। তাহলে এই কম্পাঙ্ক বের করার জন্য আমাদের কি কি জানতে হয় এটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে দেখো আমরা সূত্রে কি জানি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা। তাহলে দেখো তো এখান থেকে যে আমরা এফ এর মান বের করতে চাই, তার মানে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। অর্থাৎ আমাদের কম্পাঙ্ক বের করতে গেলে, কি বের করতে গেলে, কম্পাঙ্ক বের করতে গেলে আমাদের শব্দের বেগ এবং শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য এটা আমাদের জানা থাকতে হবে। এখন আমরা কিন্তু উদ্দীপক থেকে কি পেয়ে যাই, শব্দের বেগ আমরা পেয়ে যাই 344 ms/1, এটা আমাদের শব্দের বেগ পেয়ে যাই উদ্দীপক থেকে। কিন্তু আমাদের ল্যামডার মান কিন্তু উদ্দীপকে কোথাও দেওয়া নেই। আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, এ তরঙ্গ দৈর্ঘ্য সরাসরি কোথাও দেওয়া নেই। তাহলে অবশ্যই এমন কিছু আমাদের এখানে ডাটা দিয়ে দিছি, এমন কিছু তথ্য দিয়ে দিয়েছি যেখান থেকে আমরা ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তো চলো আমরা প্রশ্নটির সমাধান করি। তো প্রথমে আমাদের উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে। দেখো এ উৎস থেকে উৎপন্ন শব্দটি এখানে আমি সংকোচন এবং প্রসারণকে বোঝানোর জন্য সংকোচন যেগুলো এগুলোকে কেটে দিয়েছি এবং প্রসারণগুলো কেটে দেইনি। তার মানে এখানে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে একটি পূর্ণ তরঙ্গ।
তোমরা মনে রাখবা একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে একটা পূর্ণ তরঙ্গ, অর্থাৎ এইখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ, আবার এখান থেকে এটুকু সংকোচন, এখান থেকে এটুকু কি প্রসারণ, তার মানে এখান থেকে শুরু করে আমার পরবর্তী এখান পর্যন্ত এটা একটা আমাদের কি পূর্ণ তরঙ্গ, আবার এখান থেকে একটা সংকোচন, এখানে কি প্রসারণ, অতএব এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমাদের একটা কি পূর্ণ তরঙ্গ। তো একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে একটা পূর্ণ তরঙ্গ গঠিত হবে। তার মানে আমাদের বুঝতে হবে বি নাম্বারটাও সেম। একটা প্রথমে কি দেওয়া আছে প্রসারণ, এরপরে সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন। তাহলে দেখো একটা প্রসারণ এবং একটা সংকোচন মিলে কি তৈরি হবে, একটা পূর্ণ তরঙ্গ। আবার একটা প্রসারণ আর একটা সংকোচন মিলে কি তৈরি হবে, একটা পূর্ণ তরঙ্গ। আবার একটা প্রসারণ এবং একটি সংকোচন মিলে কি তৈরি হবে, পূর্ণ তরঙ্গ। আবার একটি প্রসারণ এবং সংকোচন মিলে তৈরি হবে পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে চিন্তা করো, আমাদের এখানে পূর্ণ তরঙ্গ আছে কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। আমাদের বি উৎসে উৎপন্ন শব্দের এখানে তরঙ্গ দৈর্ঘ্য বা পূর্ণ তরঙ্গ আছে কয়টি, চারটি, মানে চারটি ল্যামডা আছে আমাদের এখানে। কয়টি ল্যামডা আছে, চারটি। এবং এ উৎসে কয়টি আছে, এখান থেকে এখানে একটি, এবং এখান থেকে এখানে একটি, এবং এখান থেকে এখানে একটি। তাহলে আমরা এখানে কয়টি দেখতে পাচ্ছি, তিনটি। তার মানে এখানে আমাদের ল্যামডা আছে তিনটি, এখানে আমাদের ল্যামডা আছে কয়টি, তিনটি। এখন উদ্দীপকে আমাদের আরেকটি তথ্য দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে যে পি কিউ সমান এম এন, অর্থাৎ পি কিউ এবং এম এন সমান হবে। যদিও আমার চিত্রে আঁকতে একটু ছোট বড় হয়ে গেছে, কিন্তু আমাদের প্রশ্ন মতে পি কিউ এবং এম এন কী হবে, সমান। অর্থাৎ পি কিউ এবং এম এন এই দুটার দূরত্ব কি হবে, সমান হবে। তো এই ডাটাটা আমাকে প্রথমে এখানে লিখে নিতে হবে যে দেওয়া আছে পি কিউ সমান এম এন, আমি এটা লিখে নিলাম। এবং পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো যে এই যে পি কিউ এটা একটা দূরত্ব। তাহলে এখানে দেখো তো এই যে পি কিউ এর দূরত্ব, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্য কত, 3 ল্যামডা, অর্থাৎ পি কিউ এর দূরত্ব আমাদের 3 ল্যামডা। পি কিউ এর দূরত্ব কত, 3 ল্যামডা। এই জন্য আমরা এখানে কি লিখতে পারি, 3 ল্যামডা। এবং এম এন, এই যে এম এন, এখানে দেখো এম এবং এন, এখানে আমার দূরত্ব কত, 4 ল্যামডা, এখানে দূরত্ব কত, 4 ল্যামডা। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ল্যামডা। তাহলে এখান থেকে আমরা, যেহেতু আমাদের এটা এ উৎস এবং এটা কি উৎস, বি উৎস, এই জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্যকে ভিন্ন ভিন্ন করে লিখতে হবে। অর্থাৎ এখানেও ল্যামডা, এখানেও ল্যামডা, তা তো হবে না। একটু পরিবর্তন করার জন্য কোনো চিহ্ন আমাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে এ ব্যবহার করতে পারি, আর এখানে আমি কি ব্যবহার করতে পারি, বি ব্যবহার করতে পারি, যেহেতু এটা এ উৎস এবং এটা কি বি উৎস। তাহলে এখানে আমি লিখতে পারি অতএব ল্যামডা এ সমান 4/3 ল্যামডা বি। একটু দেখো বুঝতে পারো কি না, এই যে 3 এ পাশে গুণ ছিল, এই পাশে নিয়ে যে কি করে দিছি, ভাগ করে দিছি। 4 উপরে ছিল, উপরে থাকবে, এবং ল্যামডা উপরে লিখলেও চলবে, এবং সাইডে আমরা গুণন চিহ্ন দিয়েও লিখতে পারি। তো এখানে দেখো আমরা ল্যামডা পাইলাম। আচ্ছা, এখান থেকে আমরা একটা তথ্য জানতে পারি, সেটা হচ্ছে ল্যামডা এ বড় নাকি ল্যামডা বি বড়। অবশ্যই আমাদের এখানে ল্যামডা এ বড়। ল্যামডা কি বড়, ল্যামডা এ বড়। যে এখানে ল্যামডা এ ল্যামডা বি এর থেকে কি বড়, ল্যামডা এ ল্যামডা বি এর থেকে বড়। কেন, কারণ ল্যামডা এর সমান হইতে গেলে এই ল্যামডা বিকে কোনো কিছু একটা দিয়ে গুণ দেওয়ার প্রয়োজন হচ্ছে। যে ল্যামডা এর সমান হওয়ার জন্য ল্যামডা বিকে কোনো কিছু একটা দিয়ে গুণ দেওয়া প্রয়োজন। এজন্য আমরা বলতে পারি যে ল্যামডা, তাহলে আমরা কি বলতে পারতেছি যে ল্যামডা এ বড় এবং ল্যামডা বি ছোট। তো দেখো আমরা কিন্তু এখনও ল্যামডা এ এবং ল্যামডা বি এর মান বের করতে পারিনি। এখন অবশ্যই আমাদের আরও কিছু তথ্য দেওয়া আছে, চলো আমরা উদ্দীপক থেকে দেখে নিই। যে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য হলো 6 হার্টজ, অর্থাৎ পার্থক্য আমাদের কত দেওয়া আছে, 6 হার্টজ।
কম্পাঙ্কের পার্থক্য। এখন আমরা জানি পার্থক্য মানে বিয়োগ করতে হবে। এখন আমরা কম্পাঙ্ক এ থেকে বি বিয়োগ করব না বি থেকে এ বড় করব, মানে কে বড় কে ছোট তা তো আমরা জানি না। চলো আমরা এখান থেকে দেখে নেই যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আমরা জানছি যে ভি ইকুয়াল ভি বাই ল্যামডা, অর্থাৎ যার ল্যামডা বড় হবে তার কম্পাঙ্ক কি হবে, ছোট হবে। যার ল্যামডা বড় হবে তার কম্পাঙ্ক ছোট। তার মানে আমরা এখান থেকে এই সম্পর্ক থেকে বলতে পারি ল্যামডা বি মানে বি উৎসের কম্পাঙ্ক বেশি আর এ উৎসের কম্পাঙ্ক কি হবে, ছোট। কারণ বি উৎসের ল্যামডা ছোট, আর ল্যামডা ছোট হওয়া মানে কি, কম্পাঙ্ক বড় হওয়া। আর ল্যামডা এ যেহেতু বড় তার মানে কম্পাঙ্ক এখানে ছোট। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে যে এফ বি মাইনাস এফ এ সমান 6 হার্টস। কেন, আমাদের প্রশ্নে বলে দিছে এদের পার্থক্য কত হবে, 6 হার্টস। তার মানে আমরা লিখতে পারি, বা এখন দেখো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি বাই ল্যামডা, এই যে ল্যামডা। কিন্তু যেহেতু এটা বি উৎসের জন্য, কি উৎসের জন্য, ভি উৎসের জন্য, আমরা এফ এর জন্য কি জানি, ভি বাই ল্যামডা। যেহেতু এটা বি উৎসের জন্য এই জন্য আমরা এখানে লিখব ল্যামডা বি। এবং এখানে আমরা এই যে এফ এ এর জন্য আমরা লিখতে পারি ভি ডিভাইডেড ল্যামডা এ, কারণ এটা এ উৎসের জন্য, ইকুয়াল 6। এবং এখানে দেখো এই যে ভি কিন্তু একই, কেন একই রাখছি, কারণ শব্দের বেগ কিন্তু কি ছিল, একই ছিল, আমাদের উদ্দীপকে বলে দিয়েছে। আচ্ছা, এই জন্য আমরা এখানে এখন ভি কমন নিতে পারি। তাহলে 1 ডিভাইডেড ল্যামডা বি মাইনাস 1 ডিভাইডেড ল্যামডা এ ইকুয়াল 6। এখন আমরা এখানে কি করতে পারি, ভি ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি, এ পাশে গুণ, ওই পাশে গিয়ে হবে ভাগ। ল্যামডা বি মাইনাস 1 বাই ল্যামডা এ ইকুয়াল 6 ডিভাইডেড ভি। এরপরে দেখো এই যে ল্যামডা এ, এই ল্যামডা এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ল্যামডা এ এর পরিবর্তে আমরা লিখতে পারবো 4/3 ল্যামডা বি, 4/3 ল্যামডা বি। তাহলে আমরা এখানে এই কাজটাই করব। তাহলে দেখো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 1 ডিভাইডেড ল্যামডা বি মাইনাস এখানে 3টা উপরে চলে যাবে, 3টা কোথায় যাবে, উপরে চলে যাবে, এবং 4 ল্যামডা বি নিচে যাবে, ভি। বা আমরা এখানে যদি লসাগু করি তাহলে আমরা পাবো 4 ল্যামডা বি, এবং এখানে পাবো 4 বিয়োগ, যেহেতু এটা এখানে হর যা এখানেও হর তাই এই জন্য এখানে লবের এখানে 3 থাকবে, 6 ডিভাইডেড ভি। তার মানে 1 ডিভাইডেড 4 বাই ল্যামডা বি সমান 6 ডিভাইডেড ভি, এটা আমরা পাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু সাইডে করার চেষ্টা করি তাহলে দেখো তোমরা কখনো সাইডে লিখবা না, অপর পৃষ্ঠায় লিখবা। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে এই জন্য আমি সাইডে লিখতেছি। বা আমরা লিখতে পারি, এখানে দেখো এখানে আমরা কি পেয়েছি, আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে ল্যামডা বি এর মান বের করা। কি বের করা, ল্যামডা বি। তাহলে যেভাবেই হোক আমাদের ল্যামডা বি বের করতে হবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি, তো দ্রুত করার জন্য আমরা এই মানটাকে উল্টিয়ে দিতে পারি, এই মানটাকে কি দেব, উল্টিয়ে দেব, অর্থাৎ 4 ল্যামডা বি উপরে এবং ভি এখানে যাবে কি উপরে। তাহলে এই কাজটা যদি আমরা এখানে করি তাহলে আমরা পাচ্ছি 4 ল্যামডা বি সমান ভি ডিভাইডেড 6। বা ল্যামডা বি এর মান যদি বের করতে চাই তাহলে আমরা দেখতেছি যেহেতু 4 এখানে গুণ, ওই পাশে গিয়ে ভাগ, ভাগ মানে নিচে চলে যাওয়া, 6 গুণন 4। তার মানে আমরা পাচ্ছি ভি এর মান কত ছিল, শব্দের বেগ আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত, 344 ms ইনভার্স 1, 344 ms ইনভার্স 1। এখন আমরা এই মানটা এখানে কি বসাবো, 344 6 ডিভাইডেড 4।
দেখো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, তো আমাদের ফলাফল আসতেছে 14.33। তার মানে আমাদের ল্যামডা বি এর মান আমরা কত পেলাম? ল্যামডা বি এর মান পেলাম 14.33। এখন যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্য, এই জন্য একক হিসেবে আমরা মিটার ব্যবহার করব। তাহলে দেখো আমরা এখান থেকে ল্যামডা বি এর মান পেয়ে গেলাম। তাহলে এই ল্যামডা বি এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, আমি সমীকরণ নাম্বার 1 দিতে পারি, তো 1 নং সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে ল্যামডা এ এর মান পাবো। তাহলে আমরা ঠিক এই কাজটাই করব, যে এখন যে ল্যামডা এ সমান 4/3 ইন্টু 3। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। তার মানে এটার সাথে গুণ করতে হবে আমাদের 4, এটাকে ভাগ দিতে হবে 3 দিয়ে, তাহলে 19.11 মিটার। তাহলে দেখো আমাদের যে মূল উদ্দেশ্য ছিল কি বের করা, এই কম্পাঙ্ক বের করার জন্য আমাদের কি জানাটা অতি প্রয়োজন ছিল? এই ল্যামডার মান জানা। তাহলে আমরা দুটা উৎসের জন্য কি বের করতে পারলাম? ল্যামডার মান বের করতে পারলাম। একটা ল্যামডা এর মান বের করতে পারলাম এবং ল্যামডা বি এর মানও বের করতে পারলাম। এখন আমরা সহজেই কম্পাঙ্ক বের করতে পারবো। দুইটা উৎসের জন্য কি বের করতে পারবো? কম্পাঙ্ক বের করতে পারবো। চলো আমরা কম্পাঙ্ক বের করি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে উৎস এর জন্য কম্পাঙ্ক এফ এ হলে এফ এ সমান ভি ডিভাইডেড ল্যামডা এ। মান যদি আমরা বসিয়ে দেই তাহলে ভি ছিল আমাদের 344 এবং ল্যামডা এর মান হচ্ছে 19.11। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি যে 344 ডিভাইডেড অ্যান্সার, যেহেতু আমাদের আগে থেকেই 19.11 ছিল, তার মানে আমরা পাচ্ছি 18। যেহেতু কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, এই জন্য একক হিসেবে আমরা ব্যবহার করব হার্টস। এখন আমরা লিখব বি উৎসের জন্য বি উৎসের কম্পাঙ্ক এফ বি হলে এফ বি সমান ভি ডিভাইডেড ল্যামডা বি, অর্থাৎ ভি এর মান 344 এবং ল্যামডা বি এর মান কত? 14.33। যদি আমরা এখানে এটা ক্যালকুলেশন করি যে 344 ডিভাইডেড 14.33, তাহলে আমরা পাচ্ছি 24 হার্টস। কত? 24 হার্টস। তাহলে দেখো মানুষ শব্দ শোনার জন্য মানুষের শব্দ শোনার জন্য প্রয়োজনীয় কম্পাঙ্ক 20 হার্টস থেকে 20 কিলো হার্টস। তাহলে এই মানের মধ্যে যেটা থাকবে এই শব্দগুলোই মানুষ শুনতে পারবে। তাহলে দেখো এই যে এ উৎসের যে কম্পাঙ্ক এটা কিন্তু 18 হার্টস, এটা কত? 18। কিন্তু এই যে বি উৎসের যেটা কম্পাঙ্ক এটা কিন্তু কি? 24 হার্টস। তার মানে এই যে বি উৎসের যে কম্পাঙ্ক ছিল এটা কিন্তু মানুষ শুনতে পারবে, কারণ এটা 20 হার্টস থেকে 20 কিলো হার্টসের মধ্যেই আছে। এবং এই উৎসেরটা শুনতে পারবে না, কেন? কারণ এটা 20 হার্টসের থেকে কম। তাই আমরা বলতে পারি যে এ উৎসের শব্দ মানুষ শুনতে পাবে না, কিন্তু বি উৎসের শব্দটা মানুষ শুনতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।